নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 8। হ্যাঁ বন্ধুরা, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থাপন করব ইতিহাস বিষয়ের দ্বিতীয় ইউনিট টেস্টের সম্পূর্ণ টেস্ট বই ভিত্তিক সাজেশন। তাই ভিডিওটি তোমরা শেষ অবধি না কেটে দেখো এবং ভিডিওতে বলা যে সমস্ত জায়গায় আমি টেস্ট বইয়ের ভিতরে কোডিং করে দিয়েছি সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে। তোমরা চাইলে সহায়িকা বই থেকেও পড়তে পারো, কিন্তু টেস্ট বইয়ের উপর ভিত্তি করে পড়লে তোমাদের কনসেপ্টটা মাথায় থাকবে। তোমরা বুঝে বুঝে পড়লে তোমরা কিন্তু বানিয়ে বানিয়ে লিখে আসতে পারবে এবং তোমরা কিন্তু ছাক্কা নাম্বার পাবে। আর একটা কথা মাথায় রাখবে বন্ধুরা, পরীক্ষার প্রাক মুহূর্তে স্কুলের স্যারেরা যে প্রশ্নগুলো তোমাদের সামনে বারবার করে তুলে ধরবে সেই সমস্ত প্রশ্নগুলোতে কিন্তু অবশ্যই মনোনিবেশ করবে, কারণ পশ্চিমবঙ্গে হাজারো স্কুল রয়েছে। প্রত্যেক স্কুলের শিক্ষকেরা তাদের আলাদা আলাদা মানসিকতার মাধ্যমে প্রশ্নগুলো করে থাকবে। তাই তোমার স্কুলের শিক্ষকেরা কি প্রশ্ন করাচ্ছে, কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলছে সেগুলোতে কিন্তু অবশ্যই মনোনিবেশ করবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরীক্ষার আগে ক্লাসে স্যারেরা যে প্রশ্নগুলো করেছে সেখান থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন এসে থাকে। তবে আমার ভিডিওতে বলা যে সমস্ত জায়গাগুলো তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট বলবো সেগুলো কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। আমার যদি পরে ইচ্ছা হয় তাহলে অবশ্যই সহায়িকা বইয়ের উপর ভিত্তি করে আমি ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন তোমাদের বলে দেবো। তবে তার আগে পাঠ্য বইটাকে ভালো করে পড়ো। এই বইটা তোমরা যদি ঠিকঠাক করে পড়তে পারো এখান থেকে কিন্তু তোমরা ভালো উত্তর করে আসতে পারবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। আর বেশি কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, প্রথমে তোমরা তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের পাঠ্য বইটাকে হাতের সামনে নিয়ে নাও। এরপর সূচিপত্র অংশে এসে তোমাদের কোন কোন অধ্যায়গুলো পরীক্ষা হবে একবার দেখে নাও। তোমাদের পরীক্ষা হবে চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ এবং ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই তিনটে অধ্যায়ের উপর ভিত্তি করে কিন্তু পরীক্ষা হবে। তবে স্কুল বিশেষে সিলেবাসের একটু একটু পরিবর্তন হতে পারে, তবে বেশিরভাগ স্কুলে কিন্তু এই সিলেবাসটাই থাকবে। তো এই সিলেবাসের উপর ভিত্তি করে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই টেক্সট বুক ভিত্তিক তুলে ধরবো, তাই ভিডিওটিকে তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই বুঝতে পারবে এবং তোমাদের কিন্তু ইতিহাস বিষয়টা বুঝতে সুবিধা হবে। তোমরা কিন্তু পরীক্ষায় ভালো ফল করতে পারবে। তো বেশি দেরি করব না, তো চলো আমরা আলোচনায় প্রবেশ করি। তোমরা একেবারে 53 নম্বর পৃষ্ঠায় চলে আসো। চতুর্থ অধ্যায় তোমাদের রয়েছে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। আলোচনায় যাওয়ার আগে তোমাদের দুই একটি ঘটনা আমি তোমাদের স্মরণ করিয়ে দিই। তোমরা যখন ইতিহাস পড়াটা শুরু করেছিলে তখন তোমরা ফার্স্টে দেখেছিলে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা হচ্ছে। এর ঠিক 50 বছর পরে পলাশির যুদ্ধ হচ্ছে। তার ঠিক 7 বছর পরে গিয়ে বক্সারের যুদ্ধ হচ্ছে 1764 খ্রিস্টাব্দে। 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু দেওয়ানি লাভ করছে। তো এরপর আস্তে আস্তে কোম্পানির আন্ডারে কিন্তু বাংলা শাসন ব্যবস্থা চলে যায়। এর ঠিক কয়েক বছর পরে দেখো 1769 থেকে 70 খ্রিস্টাব্দে বাংলায় একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ ও মন্বন্তর দেখা দিচ্ছে। যখন এরকম একটা ঘটনা দেখা দিল তখন কোম্পানি রাজস্ব আদায় সংক্রান্ত প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে শুরু করে দিল। এরপরে বাংলায় কোম্পানির নতুন একজন শাসনকর্তা যার নাম ছিল ওয়ারেন হেস্টিংস, যিনি 1772 খ্রিস্টাব্দে রাজস্ব আদায়ের জন্য ইজারাদারি ব্যবস্থা চালু করেন। তাহলে ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে ইজারাদারি ব্যবস্থা কে চালু করেছিলেন? ওয়ারেন হেস্টিংস করেছিলেন। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1772 খ্রিস্টাব্দে। এর পরবর্তী ইম্পর্টেন্ট লাইনটা তোমরা কোট করে নাও। দেখো 1784 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস রাজস্ব সংক্রান্ত প্রশাসনকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে। তো এরপর দেখো চিরস্থায়ী বন্দোবস্ত আস্তে আস্তে। দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এরকম একটা ক্রাইসিসের মধ্যে চলে আসলো না, ভয়ঙ্কর দুর্ভিক্ষ এবং মন্বন্তর বাংলায় যখন দেখা দিল, তখন রাজস্ব তো আদায় করতে হবে। তো রাজস্ব আদায় করার জন্য তারা নতুন নতুন পরিকল্পনা করতে আরম্ভ করলো। তো তারা এই জন্য 1 শালা বন্দোবস্ত করেছিল, 5 শালা বন্দোবস্ত করেছিল, 10 শালা বন্দোবস্ত করেছিল। 1 শালা বন্দোবস্ত কি বলতো? 1 বছরের জন্য যে জমি বন্দোবস্ত করা হয়। 5 শালা বন্দোবস্ত কি? 5 বছরের জন্য যে জমি বন্দোবস্ত করা হয়। 10 শালা বন্দোবস্ত কি? 10 বছরের জন্য যে জমি বন্দোবস্ত করা হয়। তারপর সেই 10 শালা বন্দোবস্তকে কিন্তু এরা পরবর্তীতে চিরস্থায়ী বন্দোবস্তের রূপ দেয়, যেটা আমাদের বাংলায় প্রবর্তন করা হয়েছিল। এরপরে আরো কিছু বন্দোবস্ত রয়েছে, যেমন তোমরা পড়বে রায়তোয়ারি বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত, ভাইয়াচারি বন্দোবস্ত। তো এই সমস্ত বন্দোবস্তগুলো আমাদের ভারতের বিভিন্ন অংশে কিন্তু করা হয়েছিল। বাংলায় হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত।
বুঝতে পেরেছো? তো এবার দেখো বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত যে হলো, তো প্রথমে যে পার্টটা রয়েছে তোমরা এই পার্টটাকে একটু রিডিং পড়বে। এখানে চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে যা জানো লেখো, এরকম টাইপের প্রশ্ন যদি আসে বা চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য বলুক, বৈশিষ্ট্য বলুক, ফলাফল বলুক, তোমরা টেক্সট বুকের এই অংশটুকু তোমরা যতটুকু আমি দেখিয়ে দিচ্ছি রিডিং পড়ে রাখলে তোমরা কিন্তু যদি বুঝে নিতে পারো, বানিয়ে বানিয়ে লিখে আসলে কিন্তু যথেষ্ট নাম্বার পাবে। দেখো 1793 খ্রিস্টাব্দে বাংলায় রাজস্ব আদায়ের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়। তাহলে যদি প্রশ্ন আসে, ছোট প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু করা হয়? 1793 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল? বাংলায় হয়েছিল। বোঝা যাচ্ছে? এই পার্টগুলো যেটা রয়েছে এই পার্টগুলো তোমাদের কিন্তু রিডিং পড়তে হবে। তোমরা প্রথম ওই জায়গা থেকে এত দূর অব্দি, যেটা প্রথমে স্টার্টিংটা হচ্ছে, স্টার্টিং থেকে এত দূর অব্দি কিন্তু রিডিং পড়ে নিবে। বোঝা গেল? এখানে ইম্পর্টেন্ট লাইন যেগুলো আছে সেগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি, সেগুলো তোমরা পড়বে। বাংলা, বিহার, উড়িষ্যা এই যে পার্টগুলো যে রয়েছে এই পার্টটা তোমরা রিডিং পড়বে, তোমরা বুঝতে পারবে। আর নিচের যে অংশটুকু রয়েছে এই নিচের যে অংশটুকু এই অংশটা কিন্তু ফলাফল। তো চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল বলুক, সুফল কুফল বলুক, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পার্ট থেকে অ্যান্সারটা করবে। এখান থেকে এখানে দেখো পরপর যে পয়েন্টগুলো করা আছে এই পার্টগুলো তোমাদের কিন্তু দিতে হবে অবশ্যই। এটুকু অব্দি উত্তর লিখলেই হয়ে যাবে। তোমরা জাস্ট এটুকু রিডিং পড়বে, দেখবে তোমরা অনায়াসে কিন্তু বানিয়ে বানিয়ে লিখে আসতে পারবে, গল্পের মতন করে পড়বে। আর এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে 2 নম্বরের জন্য, এবং চিরস্থায়ী বন্দোবস্তের সহায়িকা বলে কিন্তু তোমরা পয়েন্ট হিসাবে দেখতে পারবে সূর্যাস্ত আইন কি। তো এখানে দেখো সূর্যাস্ত আইনের সমস্ত ঘটনা দেওয়া আছে, তোমরা একটু পড়বে। এখানটা মেনলি ঘটনা হচ্ছে কি বলতো, এই যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা নিয়ম চালু করেছিল যে বছরের নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হবে। সেটা যদি না দিতে পারে জমিদার, তাহলে তার জমিদারি কিন্তু বাজেয়াপ্ত করা হবে। তো এই ঘটনাটা পড়বে, তোমরা সুন্দর করে কিন্তু লিখে আসতে পারবে। নিচে এখানে একটা চিঠির মতো দেওয়া আছে বঙ্কিমচন্দ্রের সমালোচনা, তোমরা জাস্ট রিডিং পড়তে পারো জানার জন্য। এরপরে চলে আসবে 56 নম্বর পৃষ্ঠায়, এখানে তোমরা দেখতে পারবে রায়তওয়ারি বন্দোবস্ত। এরপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম ভারতে যখন তাদের শাসন প্রতিষ্ঠা করলো, তো সেই সমস্ত জায়গায় বিশেষত মাদ্রাজ এবং বোম্বাইয়ের দিকে কিন্তু এরা রায়তওয়ারি বন্দোবস্ত চালু করলো। এখানকার ঘটনাগুলো কি ছিল তুমি এই লাইনটা পড়বে, এইটুকু পার্ট পড়বে, তোমরা কিন্তু বুঝে যাবে। এরপরে আসলো কি মহলওয়ারি বন্দোবস্ত। মহল কথার অর্থ কি? মহল কথাটির অর্থ হচ্ছে গ্রামের সমষ্টি। তো মহলওয়ারি বন্দোবস্ত কোথায় হয়েছিল? উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। তো এই পার্টগুলো কোথায় কোন বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল, কে করেছিল, কত খ্রিস্টাব্দে হয়েছিল, এই পার্টগুলো তোমাদের কিন্তু অবশ্যই নখদর্পণে রাখতে হবে। এরপর তোমরা এই পার্টটা একটু ভালো করে পড়বে 57 নম্বর পৃষ্ঠায়, যে এই যে ভারতীয় সমাজে ব্রিটিশরা যে এই নতুন নতুন রাজস্ব নীতি নিয়ে আসলো, এর প্রভাব বা ফলাফলটা কি হয়েছিল সেটা এইটুকু রিডিং পড়বে, তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে। এখানে দেখো বাংলার কৃষকদের দুরাবস্থা, এখানে অক্ষয় কুমার দত্ত আলোচনা করেছে। এটা তোমরা জাস্ট রিডিং পড়বে, এটা কিন্তু ইম্পর্টেন্ট না, এটা জাস্ট তোমরা রিডিং পড়বে জানার জন্য, দেখবে খুব ভালো লাগবে ইতিহাসটা পড়তে। তো এত দূর অব্দি অবশ্যই পড়বে, বুঝতে পেরেছো? এখানে একটা মহাজনী ব্যবস্থা বলে জায়গাটা আছে, এটা তোমরা দেখবে, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি কি হয়েছিল বলো তো, ঔপনিবেশিক আমলে যে গ্রাম সমাজে যারা মহাজনরা ছিল তারা করতো কি, চাষিদেরকে চড়া সুদে কিন্তু টাকা দিত, মানে প্রথমে তারা টাকা দিত, তারপর সেটা চড়া সুদে তারা আদায় করতো। তো এই নিয়েই সমস্যাগুলো রয়েছে, মহাজনী ব্যবস্থাটা কি রয়েছে এখানে তোমরা পড়বে, তোমরা বুঝতে পারবে। বুঝতে পেরেছো? কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো। এইবারের পার্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কৃষির বাণিজ্যিকরণ। কৃষির বাণিজ্যিকরণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কৃষির বাণিজ্যিকরণ সম্পর্কে লেখো, খুবই গুরুত্বপূর্ণ। এই পার্টটা তোমাদের রিডিং পড়তে হবে, খুব ভালো করে রিডিং পড়তে হবে। কি করে কৃষিকে বাণিজ্যিকরণের দিকে নিয়ে যাওয়া হলো আস্তে আস্তে। এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, দাদন কি, হ্যাঁ দাদন কি বা অগ্রিম টাকা কি। তো এই যে নীলকর সাহেবরা আছে না, এরা আমাদের চাষিদেরকে প্রথমেই টাকা দিয়ে দিত যে তাদের জমিতে নীল চাষ করতে হবে জন্য। তো এখানে এই পার্টগুলো তোমরা পড়লে বুঝতে পারবে। এখানে আমাদের যদি আমি কনসেপ্ট অনুযায়ী বোঝাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের হাতে তো সময় নেই গোটাটা বোঝার। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা জায়গাগুলো কোট করে নাও, খুব ভালো করে রিডিং করে নাও। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই অনুযায়ী তোমাদের টপিক ধরে ধরে কিন্তু অবশ্যই বুঝিয়ে দেবো। তো চলো পরবর্তী পৃষ্ঠায় এত দূর অব্দি পড়বে। দেখো বাংলায় নীল বিদ্রোহ ঘটছে কবে? 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। এই পার্টটা দেখবে, ছোট ছোট প্রশ্নগুলো। তারপর দেখো বাগিচা শিল্প পড়তে হবে তোমাদেরকে, একটু একটু পড়বে এই জায়গাগুলো, তোমরা কিন্তু বুঝতে পারবে বাগিচা শিল্প। বুঝতে পেরেছো? এরপরে এই যে এই পার্টগুলো দেখবে, এটা কিন্তু টোটালটাই কৃষির বাণিজ্যিকরণের মধ্যে আসতে হবে। হ্যাঁ, এই যে এত দূর অব্দি আসবে, কৃষির বাণিজ্যিকরণ অব্দি, লাস্ট অব্দি একদম কিন্তু লাস্ট অব্দি তোমাদের পড়তে হবে এত দূর অব্দি। যেখানে দাক্ষিণাত্যের হাঙ্গামা কবে হয়েছিল? 1875 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলেছিল দাক্ষিণাত্য হাঙ্গামা। এখানে অ্যাকচুয়ালি কৃষির বাণিজ্যিকরণের নেতিবাচক যে প্রভাবটা পড়েছিল, এটাই ব্যাখ্যাটা রয়েছে। এই ব্যাখ্যাটা পড়লে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। তো এই পার্টগুলো তোমায় দেখতে লাগবে। এখানে একটা টুকরো কথা সঞ্জীবনী পত্রিকার কথা পাওয়া যাচ্ছে, দেখবে এই জায়গাগুলো পড়বে। কুলি কাহিনী পাওয়া যাচ্ছে, তো এই জায়গাগুলো একটু পড়বে। বুঝতে পেরেছো?
এরপরে 62 নম্বর পৃষ্ঠা, এখানটায় এই জায়গাটা একটু দেখবে। হ্যাঁ, ঔপনিবেশিক প্রশাসনের তরফে কৃষকদের জন্য আইন, কি কি আইন হয়েছিল সে সময়। এই যে দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহগুলির ফলে 1879 খ্রিস্টাব্দে কি হচ্ছে, এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট, কৃষকদের সুবিধার জন্য আইন। তারপরে টিনেন্সি অ্যাক্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ছোট প্রশ্ন হিসাবে আসে। প্রজাসত্ব আইন 1885 খ্রিস্টাব্দে টিনেন্সি অ্যাক্ট হয়েছিল। ভালো করে দেখবে। এবার শিল্প বাণিজ্য শুল্ক নীতি, এই পাঠগুলো তোমায় দেখতে লাগবে। এখানটায় দেখো 1720 খ্রিস্টাব্দের আইন করে ব্রিটেনে সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হচ্ছে। এই পার্টগুলো তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। হ্যাঁ, খুব সুন্দর করে দেখবে এই জায়গাগুলো, তাহলে বুঝতে পারবে তোমরা। এই যে এই পার্টগুলো একটু একটু করে রিডিং পড়বে তোমরা তাহলে অনেকটা কিন্তু বুঝতে পারবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে অবশিল্পায়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কৃষির বাণিজ্যিকরণও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নগুলো অবশ্যই দেবে। অবশিল্পায়ন, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশীয় শিল্পের অবক্ষয় হয়ে যাচ্ছে। আমাদের এখানে খুব সুন্দর করে এই জায়গাগুলোকে দেখবে, খুব সুন্দর করে পড়বে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এই জায়গাগুলো পড়বে খুব ভালো করে। দেখো কি বলছে, 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের বাজারের একচেটিয়া অধিকার চলে যায়। সেই সময় থেকেই ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে। তার ফলে নানা রকম বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখোমুখি হয়ে ভারতের দেশীয় শিল্পগুলি ক্রমে ধ্বংস হতে থাকে। ভারতীয় শিল্পের অবলুপ্তির এই প্রক্রিয়াকে কি বলা হচ্ছে, অবশিল্পায়ন। তো পাঠগুলো ভালো করে পড়বে এই জায়গাগুলোকে। এই যে এই পার্টগুলো তোমরা দেখবে খুব ভালো মতো করে। হ্যাঁ, এই পার্টগুলো পড়বে। যোগাযোগ ব্যবস্থার উপরে কি ভিত্তি করে কি হলো না হলো, এখানটায় কিন্তু ভালো করে দেখবে। শিল্প ধ্বংসের ফলাফল, যে এই যে অবশিল্পায়নের ফলে যে আমাদের ভারতীয় যে শিল্পগুলো ধ্বংস হয়ে গেল, তার ফলাফলটা কি হলো অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ এখানে কিন্তু চিত্র দেওয়া আছে। ছবি থাকলে পড়তেও খুব ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। ছবিগুলোকে দেখো এবং রিডিং পড়ো, দেখো খুব ভালো করে বুঝতে পারবে। এবার দেখো 65 নম্বর পৃষ্ঠায় ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কি বলা হয়েছে, এখানটায় গোটাটা ভালো করে পড়বে। দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট লাইন। 1914 খ্রিস্টাব্দ নাগাদ ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারের তৈরি সুতোর কাপড়ের 85% ভারতে বিক্রি হতো। ভারতীয় রেলের ব্যবহৃত লোহা ও ইস্পাতের 17% আসতো ব্রিটেন থেকে। এই পার্টগুলো খুব ভালো করে তোমায় দেখতে লাগবে। দেখো কি সুন্দর একটা চিত্র দেওয়া আছে সেই সময়কার, দেখতে পেয়েছো। তারপর দেখো এখানে পরবর্তী পার্টগুলো এখানে দেখে নাও কি কি দিয়েছে এখানটা। এই জায়গায় ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে নাও। 1850-এর দশকে সুতির কাপড়, পাট ও কয়লা শিল্প তৈরি হয়েছিল। কত দশকে হয়েছিল? 1850-এর দশকে। 1853 খ্রিস্টাব্দে কি হলো, বোম্বাইতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হচ্ছে। তাহলে কত খ্রিস্টাব্দে হচ্ছে? 1853 খ্রিস্টাব্দে। এইটা খুবই গুরুত্বপূর্ণ। হুগলির রিসরায় প্রথম পাটের কারখানা চালু হচ্ছে 1855 খ্রিস্টাব্দে। তাহলে প্রথম পাটের কারখানা কোথায় চালু হয়েছিল? হুগলির। কোথায়? রিসরায়। কত খ্রিস্টাব্দে? 1855 খ্রিস্টাব্দে। তারপর দেখো বিংশ শতকের গোড়ায় চামড়া, চিনি, লৌহ ইস্পাত, বিভিন্ন খনিজ শিল্প গড়ে উঠতে থাকে। তো এই পার্টগুলো অবশ্যই তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ভালো করে পড়তে হবে। দেখো এই পার্টগুলো দেখবে। তারপর দেখো দেশীয় ব্যাংক ও বীমা কোম্পানি কেন গড়ে ওঠে, এই পার্টটা পড়বে। দেশীয় ব্যাংক ও বীমা কোম্পানি কেন গড়ে ওঠে। যদি তোমাদের 2 নম্বরের জন্য বলো তাহলে লিখবে যে ব্যাংক থেকে ধার পাওয়া অথবা ব্যাংকের সুদের হারের ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হতো। ধীরে ধীরে অবশ্য দেশীয় ব্যাংক ও বীমা কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ভারতীয় ব্যবসায়ীরা। তো এই পার্টগুলো একটু লিখবে, একটু বড় নম্বরে আসলে সুন্দর করে লিখবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। হ্যাঁ, খুব ভালো করে দেখবে এই পার্টগুলোকে, খুব ভালো করে এই পার্টগুলো রিডিং করবে। এরপরে তোমরা চলে আসো পরবর্তী পৃষ্ঠা 67 নম্বর পৃষ্ঠা। রেল ব্যবস্থা খুবই ইম্পর্টেন্ট, যে কোম্পানি শাসন বিস্তারে রেলপথের ভূমিকা কি ছিল। হ্যাঁ, তো রেলপথ বিস্তার সম্পর্কে আলোচনা করো। রেলপথের অর্থনৈতিক গুরুত্ব কি আছে, এর ফলাফল কি হয়েছিল, খুব ভালো করে পড়তে লাগবে। এই জায়গাটাকে খুব ভালো মতো করে দেখো, খুব সুন্দর করে দেখো। লর্ড ডালহাউসির আমলে 1853 খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। তার কার আমলে হয়েছিল? লর্ড ডালহাউসির আমলে হয়েছিল। খুব ভালো করে পড়তে হবে এই জায়গাটা গিয়ে। এই জায়গাগুলো খুব ভালো করে পড়বে, তাহলে রেলপথের পাঠটা তোমরা বুঝতে পারবে। এখানটায় কিছু ইম্পর্টেন্ট লাইন দেওয়া আছে। 1858 থেকে 1869 খ্রিস্টাব্দের মধ্যে 7 কোটি পাউন্ডেরও বেশি মূলধন ভারতের রেল নির্মাণের কাজে বিনিয়োগ করা হয়েছিল। বুঝতে পেরেছো? এই জায়গাগুলো ভালো করে পড়বে, তাহলে তোমরা কিন্তু রেলপথ সম্বন্ধে বুঝতে পারবে। বুঝতে পেরেছো? এই যে এই পার্টগুলো যে রয়েছে, এই পার্টগুলো তোমরা খুব ভালো করে বুঝবে। এই যে রেলপথ ব্যবস্থার ফলাফলটা এখানে দেওয়া আছে, ভালো করে পড়বে ফলাফলগুলো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। এই পার্টগুলো এটা জাস্ট এটা অভিজ্ঞতা একজনই বলেছে, এটা জাস্ট জানার জন্য পড়তে পারো। এরপরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে 70 নম্বর পৃষ্ঠায়। দেখো ঔপনিবেশিক ভারতের টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ, টেলিগ্রাফ ব্যবস্থা এর অর্থনৈতিক গুরুত্ব কি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুব ভালো করে পড়বে জায়গাটিকে। দেখো 1851 খ্রিস্টাব্দে ভারতে মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ যোগাযোগ চালু করা হয়েছিল। 1856 খ্রিস্টাব্দে শেষ দিকে ভারতীয় উপমহাদেশে 46টি টেলিগ্রাফ কেন্দ্র তৈরি হয়েছিল। তারপর এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট লাইন, আনলাইন করে নেবে। তারপর 1865 খ্রিস্টাব্দের মধ্যে 17,500 মাইল এবং 19বিংশ শতকের শেষ দিকে 52,900 মাইল জুড়ে ছড়িয়ে পড়েছিল টেলিগ্রাফ লাইন। খুব ইম্পর্টেন্ট পার্ট। তারপর দেখো দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধের সময় এপ্রিল মাসের 1852 খ্রিস্টাব্দে হয়েছিল যুদ্ধটি। বার্মার রাজধানী রেঙ্গুনের পরাজয়ের খবর কলকাতায় বসে লর্ড ডালহাউসি টেলিগ্রাফের মারফতে জানতে পেরেছিল। তো উন্নত হচ্ছিল প্রযুক্তি আস্তে আস্তে। বৈদ্যুতিক টেলিগ্রাফি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিল। এই পার্টগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এখানে দেখো 1870 খ্রিস্টাব্দে
মধ্যে ভারত ও ব্রিটেনের মধ্যে কিন্তু টেলিগ্রাফে যোগাযোগ বিকাশ হয়। খুব ভালো করে পড়বে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট হচ্ছে। সম্পদের বহির্গমন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। হ্যাঁ, সম্পদের বহির্গমন হচ্ছে দেশের সম্পদ বিদেশে চালানো হওয়াকে কিন্তু সম্পদের বহির্গমন বলা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জায়গাটা, খুব ভালো করে রিডিং করবে, তোমরা কিন্তু বুঝতে পারবে। এরপর দেখো এই জায়গাটায় 1840 খ্রিস্টাব্দে এক ব্রিটিশ আধিকারিকের বক্তব্য থেকে জানা যায় ভারত থেকে বছরে 2 থেকে 3 কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে চলে যেত। বুঝতে পেরেছো? খুব ভালো করে পড়বে এই পার্টগুলো। তো এই পার্টগুলো ভালো করে পড়বে। ভারতের দারিদ্রতার কারণ কি হলো, সম্পদের বহির্গমন, অবশিল্পায়ন, এই সমস্ত যৌথ ফলাফলের পরে কি হলো, তো এই ঘটনাগুলো তোমরা অবশ্যই দেখবে। হ্যাঁ, খুব ভালো করে পড়বে। লাইনগুলো যেগুলো কোড করা আছে সেই কোড লাইনগুলোকে একটু ভালো করে দেখবার চেষ্টা করবে। এই পার্টগুলো জাস্ট রিডিং করতে পারো জানার জন্য, এগুলা ইম্পর্টেন্ট নয়, এগুলা জাস্ট জানার জন্য তোমরা ইন্টারেস্ট গ্রো করার জন্য পড়তে পারো। দেখছো সুন্দর চিত্রগুলো দেওয়া আছে, কেন এই ঘটনাগুলো ঘটেছিল, পড়লে তোমরা জানতে পারবে অবশ্যই। এরপর চলে আসো তোমরা 76 নম্বর পেজে। এখানে দেখে নাও তোমরা 1 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে। 2 নম্বর দাগের প্রশ্নগুলো পড়বে খুব ভালো করে। 3 নম্বর দাগে যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে, সূর্যাস্ত আইন কি, কৃষির বাণিজ্যিকরণ বলতে কি বোঝো, দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল, তারপরে সম্পদের বহির্গমন, অবশিল্পায়ন, এই পার্টগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। আর এখান থেকে অবশ্যই বড় প্রশ্ন হিসাবে এই যে পার্টটা দেখবে, চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে রায়তওয়ারি এবং মহলওয়ারি বন্দোবস্তের যে তুলনামূলক আলোচনা, এই যে 3টা বন্দোবস্তের কথা বলেছিলাম না, এর তুলনামূলক আলোচনা কিন্তু পড়বে। এবং তোমার এই 3টার মধ্যে কোনটি কৃষকদের জন্য কম ক্ষতিকারক বলে তোমার মনে হয়েছিল, তুমি তোমার নিজের যুক্তি অনুযায়ী লিখবে। এই পার্টটা দেখো, কৃষির বাণিজ্যিকরণের সঙ্গে কৃষক অসন্তোষ ও বিদ্রোহের কি সরাসরি সম্পর্ক ছিল, সে নিরীক্ষে দাক্ষিণাত্য হাঙ্গামাকে তুমি কিভাবে বিচার করবে, এই পার্টগুলো কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ভালো করে পড়বে। হ্যাঁ, এই পার্টগুলো। এরপর চলে আসো তোমরা 5ম অধ্যায়ে। এখানটায় ভালো করে দেখবে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ, এই পার্টটা জাস্ট রিডিং করবে। মেন অংশগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেগুলো কোট করে নেবে তোমরা। দেখো এখানে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে সতীদাহ রোধ ও বিধবা বিবাহ প্রচলন, এই পার্টগুলো পড়তে হবে। হ্যাঁ, খুব ভালো করে দেখো, এখানটা কি সুন্দর দেওয়া আছে এই পার্টগুলো। এখানে মেনলি এই জায়গাটা দেখবে তোমরা, রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিল। শেষ পর্যন্ত 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং এর আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে। মানে কি হতো বলতো, যে আগেকার দিনে তো যখন বিবাহ হতো, তো এবার যখন স্বামী মারা যেত না, তখন স্বামীর সঙ্গে স্ত্রীকে সহমরণে যেতে হতো। তো অনেকটা জোর জবরদস্তি করে যেতে ইচ্ছে না থাকলেও কিন্তু জোর করে তাদেরকে কিন্তু সেই স্ত্রীদেরকে কিন্তু স্বামীর সঙ্গে সহমরণে পাঠিয়ে দিত। তো এই নিষ্ঠুর হত্যা রামমোহন কিন্তু সহ্য করে উঠতে পারেনি, এবং তার সঙ্গে সঙ্গে বাংলা জনসমাজের অনেক ব্যক্তিত্ব ছিল যারা এটা মেনে নিতে পারেনি। তো তারপরে এরা একটা আন্দোলন করে, যেখানে মেনলি কিন্তু রামমোহন রায় কিন্তু এই নিয়ে কিন্তু সোচ্চার হয়েছিলেন, এবং তারই নেতৃত্বে কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে লর্ড বেন্টিং আইন করে কিন্তু সতীদাহ প্রথা বন্ধ করে দিচ্ছে। বুঝতে পেরেছো? এখানে অনেক ঘটনা আছে, বুঝতে না পারলে আমাকে বলবে, আমি তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেবো কেন রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার জন্য উদ্যোগ নিচ্ছে। একটা গল্প আছে, খুব সুন্দর গল্প আছে, তো গল্পগুলোও বলবো, এখানে বললে বেশি বড় হয়ে যায় ভিডিওটা, তাই। তো এখানে দেখে নাও সংবাদপত্র ও জনমত গঠন। এখানটায় এই 1780 খ্রিস্টাব্দে ইংরেজ ব্যবসায়ী জেমস অগাস্টাস সিকি বেঙ্গল গ্যাজেট নামে প্রথম একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। তারা কে করেছিলেন? জেমস অগাস্টাস সিকি করেছিলেন ফার্স্ট বেঙ্গল গ্যাজেট নামে প্রথম একটি সাপ্তাহিক পত্রিকা। তার পরবর্তী পার্টটা এখানে দেখে নাও তোমরা। এখানটায় যে শ্রীরামপুর মিশনারি মাস্টম্যানের সম্পাদনায় 1818 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন ও সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ প্রকাশিত হচ্ছে। এই পার্টগুলো কিন্তু দেখতে লাগবে অবশ্যই ভালো করে। হ্যাঁ, তো এই পার্টগুলো রিডিং পড়বে, এখানটা একটু দেখবে, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। এখানে দেখে না 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করছে। কে করছে বলো তো? এটা বিদ্যাসাগর করছে। ভালো করে দেখবে এই পার্টগুলো। হ্যাঁ, এই যে বিধবা বিবাহ প্রবর্তনের বিষয়ে বিদ্যাসাগরের যুক্তিগুলো কি ছিল না ছিল, এই সমস্ত জিনিসগুলো এখানে দেওয়া রয়েছে, ভালো করে পড়বে এই পার্টগুলো। এরপরে চলে আসো বাংলায় শিক্ষা সংস্কারে ডিরোজিও বা নববঙ্গ গোষ্ঠী বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার ঘটনা। যে ইয়ং বেঙ্গল, যে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, প্রশ্ন আসতে পারে ডিরোজিওর প্রকৃত নাম কি? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তিনি কে ছিলেন? কলকাতা হিন্দু কলেজের শিক্ষক ছিলেন। এবার তার ছাত্রদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। এরা জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সোচ্চার হয়েছিল। তো এই পাঠগুলো তোমাদের অবশ্যই দেখতে লাগবে এবং খুব সুন্দর করে বুঝতে লাগবে। হ্যাঁ, বিদ্যাসাগরের নারী শিক্ষার পাঠও কিন্তু এখানটা রয়েছে। বিদ্যাসাগরের নারী শিক্ষা খুব পার্টটাকে কিন্তু গুরুত্ব দিয়ে পড়বে। এই যে নারীদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কি করেছিল বিদ্যাসাগর, এই পার্টগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখতে হবে। বুঝতে পেরেছো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদেরকে। এরপরে ভারতের অন্যতম সমাজ ও শিক্ষা সংস্কার। এখানে দেখানো 1866 খ্রিস্টাব্দে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতের নেতৃত্বে বিধবা বিবাহের পক্ষে একটি সভা গড়ে ওঠে। পরবর্তীকালে আত্মারাম পাণ্ডুরং ও মহাদেব গোবিন্দ রানাডের নেতৃত্বে বোম্বাইয়ের প্রার্থনা সমাজ সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়েছিল। এটা ভারতের অন্যত্র কথা বলা হচ্ছে। বাংলায় কিন্তু বিদ্যাসাগর করেছিল, অন্য জায়গায় কি প্রভাব পড়েছিল না পড়েছিল তা নিয়ে আলোচনা কিন্তু এখানে দেওয়া আছে। নারী শিক্ষা ও পণ্ডিতা রামাবাই খুব পড়বে তোমরা এই জায়গাটা। হ্যাঁ, খুব ভালো করে দেখবে এই পার্টগুলো, রিডিং পড়বে, তাহলে তোমরা বুঝতে পারবে কনসেপ্টগুলো।
এরপরে দেখে নাও জ্যোতিবা ফুলের ঘটনাটা, এখানে তোমরা একটু দেখে নিবে জ্যোতিবা ফুলের ঘটনাটা এখানে কি করেছিলেন না করেছিলেন। এই যে পুনা শহরে তারা 1851 খ্রিস্টাব্দে নারী শিক্ষা প্রচারে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। জ্যোতিরাও ফুলের সত্যশোধক সমাজ, মানে সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে। হ্যাঁ, নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠা লড়াই করতো এখানটায়। এই পাঠগুলো তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। এই যে ধর্ম সংস্কারে ব্রাহ্ম আন্দোলন ও হিন্দু পুনরুজ্জীবন, এই যে 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? রামমোহন রায়। তাহলে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? রামমোহন রায়। কত খ্রিস্টাব্দে? 1815 খ্রিস্টাব্দে। এই ছোট প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। 1828 খ্রিস্টাব্দে আত্মীয় সভা থেকে ব্রাহ্ম সমাজ গড়ে উঠছে, ভালো করে পড়তে হবে। তারপরে এর পরবর্তীতে যে পার্টি রয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতীর আর্য সমাজ, এটা কিন্তু দেখতে লাগবে। 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করছেন। এরপরে আস্তে আস্তে এই নিচের দিকে যে পার্টগুলো রয়েছে, এই যে রাজনারায়ণ বসু জাতীয় গৌরব সম্পাদনী সভা, নবগোপাল মিত্রের জাতীয় মেলা, তারপর এই জাতীয় মেলায় পরবর্তীকালে হিন্দু মেলা হয়েছিল, তাহলে হিন্দু মেলাকে প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র। এই পার্টগুলো ভালো করে পড়তে হবে। এখানে দেখে নাও 1893 খ্রিস্টাব্দে রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন। তাহলে শিকাগো ধর্ম সম্মেলনে কে যোগদান করেছিলেন? স্বামী বিবেকানন্দ। তো খুব ভালো করে পড়বে কোন সালে হয়েছিল এই ঘটনাগুলো কিন্তু তোমাদের রিডিং করতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এই পার্টগুলো রিডিং করে দেখে নিবে তোমরা। নিচের দিকে চলে আসো, মুসলিম সমাজের সংস্কার প্রতিক্রিয়া আলিগড় আন্দোলন, এই জায়গাটা কিন্তু ভালো করে দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 1863 খ্রিস্টাব্দে কলকাতার মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা তারই প্রমাণ করেছিল যে মুসলিম সমাজ। এই পার্টগুলো দেখতে লাগবে, আনলাইন করতে হবে। এই 1868 খ্রিস্টাব্দে মুসলমানদের মধ্যে বিজ্ঞান চর্চা জনপ্রিয় করার জন্য উদ্যোগ নিয়েছিলেন তিনি। এই যে 1875 খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ। তো এই জায়গাটা ভালো করে দেখবে। হ্যাঁ, খুব ভালো করেছে। কত খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল? কে করেছিলেন? স্যার সৈয়দ আহমদের যে সংস্কারগুলো ছিল সেইগুলো আগের পাঠটা পড়লে তোমরা বুঝতে পারবে। এবার পরবর্তী পাঠে চলে আসো, কৃষক ও উপজাতি সমাজের বিদ্রোহ। এই পাঠটা পড়বে। সাঁওতাল ও হুল বিদ্রোহ মোস্ট ইম্পর্টেন্ট, 1855 থেকে 56 খ্রিস্টাব্দে, খুব ভালো করে পড়তে হবে। তো সাঁওতালরা তাদের বিদ্রোহ মানে হুল সংগঠিত করেছিল। এই যে সবচেয়ে উল্লেখযোগ্য যে ভূমিকা নিয়েছিল বা নেতা নেত্রী যাদেরকে বলা হচ্ছে সিধু কানু চাঁদ ও ভৈরব, তাহলে এই সিধু কানু চাঁদ ভৈরবকে ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন, কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই যে পরবর্তীতে সাঁওতালদের জন্য গড়ে তোলা হয়েছিল সাঁওতাল পরগনা। সাঁওতাল বিদ্রোহ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সাঁওতাল বিদ্রোহ সম্বন্ধে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কি লিখেছিল সেটা এখানে দেওয়া আছে। এই যে হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রের সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়, ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো মালাবারের মোপলা বিদ্রোহ, তো মোপলা বিদ্রোহ সম্বন্ধে তোমরা অবশ্যই এই জায়গাটা রিডিং করবে, তোমরা কিন্তু অবশ্যই মোপলা বিদ্রোহ সম্বন্ধে কিন্তু বুঝতে পারবে। হ্যাঁ, ভালো করে পড়বে, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে কমেন্ট করে। এবার 86 নম্বর পৃষ্ঠা চলে আসো। এখানে ফরাজি আন্দোলন তোমরা পড়বে, ফরাজি আন্দোলনটা। তারপরে দেখে নাও এখানে ওয়াহাবি আন্দোলন ও বারাসাত বিদ্রোহের কথা বলা হয়েছে। হ্যাঁ, ওয়াহাবি আন্দোলন সূচনা হয় আরবে আব্দুল ওয়াহাবের নেতৃত্বে। হ্যাঁ, আর এখানে ভারতবর্ষের ওয়াহাবি আন্দোলন পরিচালনা করেন রায়বেরেলি অঞ্চলের সৈয়দ আহমেদ নামের এক ব্যক্তি। পরবর্তীতে বারাসাত অঞ্চলে মীর নিসার আলী, যার নাম কি তিতুমির নেতৃত্বে এই নারকেলবেরিয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন শুরু হয়েছিল। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদেরকে। এই যে নারকেলবেরিয়া বা বারাসাত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ বাহিনী কামান দিকে বাঁশের কেলা ধ্বংস করেন 1831 খ্রিস্টাব্দে। এই পাঠগুলো দেখতে হবে। নীল বিদ্রোহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীল বিদ্রোহ 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলায় নীল চাষ ও নীলকরদের অত্যাচারকে কেন্দ্র করে কিন্তু নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল। এই বিদ্রোহে দুজন নেতার নাম কি ছিল? বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকে নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরেছিলেন। খ্রিস্টান মিশনারি রেভারেন্ড জেমস লং নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিলেন। হিন্দু প্যাট্রিয়ট ও সোমপ্রকাশ পত্রিকার নীল চাষিদের পক্ষে দাঁড়িয়েছিল। তো এগুলা ভালো করে তোমাদের পড়তে হবে। 1863 খ্রিস্টাব্দ নাগাদ কিন্তু নীল বিদ্রোহ শেষ হয়ে যাচ্ছে। তো নীল বিদ্রোহ সম্বন্ধে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কি বলেছিল অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু জেনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এখানে একটা পার্ট রয়েছে দেখো, মুন্ডা উলগুনান, বিশ্বা মুন্ডার নেতৃত্বে মুন্ডা উলগুনান বা মুন্ডা বিদ্রোহ হয়েছিল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে। তো এই ঘটনাটা তোমরা অবশ্যই রিডিং করবে, তোমরা কিন্তু কনসেপ্টগুলো বুঝতে পারবে ভালো মতো করে। এরপরে তোমরা চলে আসো 1857 খ্রিস্টাব্দ বিদ্রোহ। এটা মহাবিদ্রোহ যেটা আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, টিকা আকারে আসতে পারে যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু এই জায়গাটা ভালো করে দেখতে হবে। এখানে এনফিল্ড রাইফেলের ঘটনা। এনফিল্ড রাইফেল খুব ঘটনা, টোটাগুলিতে নাকি গরু এবং শুকরের চর্বি মেশানো হয়, এরকম একটা ধন্দ ছড়িয়ে দেওয়া হয়েছিল সেনাবাহিনীর ভিতরে। খুবই ইম্পর্টেন্ট পার্ট, রিডিং করবে তোমরা বুঝতে পারবে। তো এই পার্টগুলো তোমরা দেখবে। দেখো 1857 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষ দিকে ব্যারাকপুরের সেনা ছাউনিতে সিপাহী মঙ্গল পাণ্ডে এক ইউরোপীয় সেনা আধিকারিককে গুলি করে দিয়েছিল। পরবর্তীকালে কিন্তু মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়ে গিয়েছিল। তো এই পার্টগুলো তোমাদের দেখতে লাগবে এখানটায়। হ্যাঁ, খুব সুন্দর করে পড়তে লাগবে। আর এখানে দেখো এই জায়গাটা খুব ভালো করে দেখবে, গড়ে আয়ে খুব ভালো করে দেখবে এই ঘটনাটা কি ছিল। হ্যাঁ, খুব ভালো করে তোমরা এই ঘটনাটা পড়বে। এই যেখানটায় দেখো মহাবিদ্রোহের কারণ হলো, দেখো দিল্লি পৌঁছে সিপাহীরা মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন। বুঝতে পেরেছিল? তো বাহাদুর শাহ জাফর মুঘল সম্রাট ছিলেন। এই পার্টগুলো মানে মুঘল সাম্রাজ্য 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর মাধ্যমে ধ্বংসের মুখে পতিত হয়েছিল, কিন্তু তবুও তার বংশধররা বেঁচে ছিল। তো লাস্টে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে তো যারা আমাদের সেনাবাহিনীরা ছিল তারা হচ্ছে এই মুঘল সম্রাট বাহাদুর শাহকে কিন্তু হিন্দুস্তানের সম্রাট হিসেবে গণ্য করেছিলেন। বুঝতে পেরেছো? তো এই পার্টগুলো পড়বে, মহাবিদ্রোহের ফলাফলটা পড়বে, কারণ পড়বে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে দেখতে হবে। তো এই পার্টগুলো তোমরা আস্তে আস্তে দেখবে এই জায়গাগুলো।
এই যে দাগিয়ে দিয়েছি আমি সবুজ কালি দিয়ে, প্রত্যেকটা পয়েন্টগুলো তোমরা একটু একটু করে পড়বে আর বানিয়ে বানিয়ে লিখবে, দেখবে নাম্বার কিন্তু পাবে তোমরা খুব ভালো মতো। তারপর দেখো সিপাহী বিদ্রোহ না জাতীয় বিদ্রোহ, সিপাহী বিদ্রোহকে কেন জাতীয় বিদ্রোহ বলা হয়, হ্যাঁ। তো এখানে ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করেছে অনেকে, অনেকে জাতীয় বিদ্রোহ বলেছে, অনেকে সিপাহী বিদ্রোহ বলেছে। তো এই পাঠগুলো কে কেন বলেছে, কবে বলেছে, তো এই ঘটনাগুলো কিন্তু তোমরা পড়তে হবে। এগুলো কিন্তু ছোট আকারে প্রশ্ন হতে পারে। বা এরকম একটা বড় প্রশ্ন বলতে পারে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো, বুঝতে পারলো? সেক্ষেত্রে এই পয়েন্টগুলো তোমাদের দিতে হবে। দেখো এই পাঠগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে, হ্যাঁ। এই যে দিন মানে বিশ্বাস, ধর্ম মানে ধর্ম, এই পাঠগুলো তোমাদের পড়তে হবে। এই যে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে বন্দি করে ডেঙ্গুরে নির্বাসিত করে দেওয়া হচ্ছে, তো এই পাঠগুলো তোমাদের অবশ্যই দেখতে লাগবে। দেখো এখানে বাহাদুর শাহ জাফর যখন ধরা পড়লো, তারপর তার বিচার হলো, বিচারে কি ঘটনাগুলো ঘটলো এখানে দেওয়া আছে, হ্যাঁ। তো এখানটা এই পাঠগুলো পড়বে। এই দেখো এখানে চিত্রটা দিয়েছে, দেখো বাহাদুর শাহ জাফরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, একটা বৃদ্ধ সম্রাটকে ধরে নিচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো চলো আস্তে আস্তে পরবর্তী আলোচনা। এরপরে পরবর্তী 94 পৃষ্ঠা আসে। দেখো এখানটা দেখো 1857 খ্রিস্টাব্দে ঘটনাগুলোর পরে কি হচ্ছে পরবর্তীকালে, হ্যাঁ। তো রানী ভিক্টোরিয়া আসছে এখানটা, দেখো এখান থেকে নাও 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের অভিজ্ঞতা কি কি ঘটনা হয়েছিল। এরপরে ভিক্টোরিয়া ভারতের ব্রিটিশ সম্রাজ্ঞী ঘোষণা হচ্ছে, 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্র আসছে। তো এই ঘটনাটা তোমাদের অবশ্যই কিন্তু পড়তে লাগবে। ভাইসরয়ের পদ সৃষ্টি হচ্ছে, এই পাঠগুলো তোমাদের জানতে লাগবে, একটু রিডিং পড়ে তোমরা বুঝতে পারবে। এখানে যদি কোনো কোনো স্কুলে ম্যাপ পয়েন্টিং থেকে থাকে, যদিও থাকে না, যদি থাকে তাহলে এই জায়গাগুলো কিন্তু দেখতে পারো অবশ্যই ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে, হ্যাঁ দেখতে পারো। তো এখানে দেখে নাও, এখানে তোমরা স্তম্ভ মিলনটা করবে অবশ্যই, বেমানান শব্দটাকে দেখবে অবশ্যই, বুঝতে পেরেছো? তারপর দেখে নাও এখানটায় অতি সংক্ষিপ্ত উত্তর, এই পাঠগুলো অবশ্যই ভালো করে পড়বে। তারপরে সতীদাহ বিরোধী আন্দোলনের যে পাঠটা রয়েছে, যে বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কিভাবে চেষ্টা করেছিলেন, যেগুলো ইম্পর্টেন্ট দাগানো আছে, প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 2 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্নগুলো সব পড়বে কিন্তু, হ্যাঁ। আর বড় প্রশ্নের ক্ষেত্রে যেগুলো দাগানো আছে এগুলো অবশ্যই কিন্তু। সাঁওতাল, হুল ও নীল বিদ্রোহ একটি তুলনামূলক আলোচনা করো। হিন্দু প্যাট্রিয়ট কি ভূমিকা নিয়েছিল, হ্যাঁ। তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই পাঠগুলো অবশ্যই তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। এরপর 6 নম্বরতে চলে আসে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। কি হচ্ছে ঘটনা, 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে জাতীয় কংগ্রেসের প্রথম সভা হচ্ছে, সভাপতি কে ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এখানটায় দেখো অক্টাভিয়ান হিউমের উদ্যোগে কি হয়েছিল না হয়েছিল এই পাঠগুলো দেওয়া আছে, যেগুলো জায়গায় কোড করা আছে না, সেই পাঠগুলো তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে, হ্যাঁ। স্টার মার্ক করে দিচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তো এখানে দেখো জাতীয় কংগ্রেসের আগে জাতীয়তাবাদী সভা সমিতিগুলো কি ছিল, এখানে জমিদার সভা হয়েছিল, সভা সমিতির যুগ কাকে বলা হচ্ছে, এই পাঠগুলো দেখতে লাগবে। এখানে কিছু কিছু ছোট প্রশ্ন আছে। নবগোপাল মিত্রের জাতীয় মেলা বা হিন্দু মেলা, আগেই তোমরা শুনেছো, আমি আগেও বলেছি কিন্তু এই পাঠটা, তাই না? তারপর দেখে নাও শিশির কুমার ঘোষের ইন্ডিয়ান লীগ 1875 খ্রিস্টাব্দে, কর্নেল অলকট ও মাদাম ব্লাভাটস্কির থিওসফিক্যাল সোসাইটি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ও আনন্দমোহন বসুর কিন্তু ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1870। এই পাঠগুলো কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে, খুব ভালো করে পড়তে হবে কিন্তু, হ্যাঁ। জমিদার সভা কবে হয়েছিল 1838 খ্রিস্টাব্দে, পাঠগুলো দেখতে হবে তোমাদের খুব ভালো করে। তারপর দেখে নাও এখানে ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, আমি 1-2টা করে লিখে দিচ্ছি। ভারতের জনগণের আন্দোলনে সামিল হয়েছিল, দেশবাসীদের ঐক্যবদ্ধতা, ইংরেজদের বিরুদ্ধে জন্মগঠন করা। তো এই পাঠগুলো দেওয়া আছে। এই ইলবার্ট বিল বিতর্ক টিকা হিসাবে আসতে পারে কিন্তু, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইলবার্ট বিল বিতর্ক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের কিন্তু। ইলবার্ট বিল বিতর্ক অনেক স্কুলে এসে থাকে, হ্যাঁ। তো এখানে দেখবে ঘটনাটা এখানে কিন্তু দেওয়া আছে। এবার চলে আসো এখানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ও জাতীয় সম্মেলন 1883 খ্রিস্টাব্দে কি হচ্ছে, 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ও আনন্দমোহন বসুর নেতৃত্বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা তৈরি করা হচ্ছে, খুব ভালো করে পড়তে হবে এই পাঠটা। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে হিউমের কি ভূমিকা ছিল, 1913 খ্রিস্টাব্দে প্রাক্তন সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়েডারবার্নের লেখা হিউমের একটি জীবনী। এখানে কি হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব, খুব ইম্পর্টেন্ট পার্ট রয়েছে এগুলা, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব। তো এখানটা চলে আসো, এই পার্টগুলো তোমার দেখতে লাগবে। ভারত সভার গুরুত্ব এগুলো দেওয়া আছে এখানটায়, আমি আস্তে আস্তে লিখে দিয়েছি কিছু কিছু জায়গা, ভালো করে তোমরা পড়বে অবশ্যই। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য বলতে পারে। এখানে জাস্ট যেগুলো পয়েন্ট বললাম না, এই পয়েন্টগুলো তোমরা যদি লিখে দাও, এই দাগানে দেওয়া আছে, এগুলো একটু রিডিং পড়বে, পড়ে নিজের মতো করে বানিয়ে বানিয়ে লিখবে, হ্যাঁ। খুব ভালো করে পড়বে এই পার্টগুলো। তো এই পার্টটা তোমরা পড়বে, এই পার্টগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, প্রত্যেকটা পার্ট গুরুত্বপূর্ণ রয়েছে। আর এখানে একটা জায়গা দেখে নাও তোমরা, ব্রিটিশ শাসনের এই যে দমনমূলক কয়েকটি আইন, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এই যে 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থ বুক জারি করেছিলেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। এখানে চলে আসো লর্ড লিটন দেশীয় মুদ্রণ আইন করেছিলেন 1878 খ্রিস্টাব্দে। এই আইনে কি বলা হয়েছিল না বলা হয়েছিল, এই প্রত্যেকটা পার্ট তোমাদের কিন্তু অবশ্যই দেখা উচিত। প্রত্যেকটা পার্ট গুরুত্বপূর্ণ রয়েছে, এবং যেগুলো কোট করা আছে না, সেখান থেকে ছোট প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ইম্পর্টেন্ট লাইন এগুলো। এরপরে 100 নম্বর পৃষ্ঠা দেখে নাও, যেখানে কি ঘটনা দিয়েছে, ইম্পর্টেন্ট লাইনগুলো তোমরা অবশ্যই পড়বে এই জায়গাগুলো, তাহলে তোমরা বুঝতে পারবে ঘটনাগুলো কি রয়েছে না রয়েছে। তারপর দেখো জাতীয় কংগ্রেসের প্রথম 2 দশকে অর্থনৈতিক জাতীয়তাবাদ। এখানে দেখে নাও প্রথম 2 দশকের কার্যকলাপের নিরিখে বিচার করলে কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে নরমপন্থী বলে চিহ্নিত করা হয়। 3 দিনের তামাশা কোনটাকে বলা হয়, এই পার্টগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে। তারপর এই পার্ট চলে আসো নরমপন্থীদের কাছে ব্রিটিশ শাসক ছিল বিধির বিধান। এখানে নরমপন্থীদের সম্বন্ধে টিকা আসতে পারে কিন্তু, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এই পার্টগুলো তোমরা অবশ্যই পড়বে। এখানে দেখে নাও, নরমপন্থীর দাবি কি ছিল? সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স 19-এর বদলে 23 বছর করতে হবে, পাশাপাশি ভারত ও লন্ডনে একই সঙ্গে এই পরীক্ষাটা নিতে হবে। তো এগুলা নরমপন্থীরা তাদের দাবি রেখেছিল। হ্যাঁ, তো এখানে দেখে নাও, নরমপন্থীদের যুক্তি ছিল ভারতে ঔপনিবেশিক শাসনের চরিত্র ক্রমে বদলে গিয়েছে। ভারতে ধীরে ধীরে মানে একসময় নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে মতবাদ সৃষ্টি হবে, মানে একটা বিরোধ সৃষ্টি হবে, দেখতে পাবে তোমরা আস্তে আস্তে। এখানে সম্পদের নির্গমন বলা হয়, সম্পদের নির্গমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই পার্টগুলো পড়বে তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে ঘটনাগুলো দেখবে, প্রত্যেকটা ঘটনাকে দেখবে, যেগুলো জায়গায় ইম্পর্টেন্ট লাইনগুলোকে আমি আনলাইন করেছি সেই পার্টগুলোকে একটু গুরুত্ব সহকারে পড়বে, নিজের মতন করে পড়বে, বানিয়ে বানিয়ে লিখবে, নাম্বার কিন্তু ফুল পাবে তোমরা। এই পার্টগুলো রয়েছে। দেখো, চরমপন্থী রাজনীতির উদ্ভব, বুঝে বলো নরমপন্থী আর চরমপন্থী। নরমপন্থীরা অতটা কিছু বলতো না, কিন্তু চরমপন্থীরা বলো যে না, এরা তো ঠিকঠাক করছে না, তো এরা এদের মতন করে একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুযায়ী বলতে পারে, এম করে স্বাধীনতা আসবে না, আমাদের মতন করে করতে হবে। যে চরমপন্থী যে গোষ্ঠী হিসাবে বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব অঞ্চল কেন্দ্র করে চরমপন্থার বিকাশ হচ্ছে। হ্যাঁ, তো এখানে কি বলতো, এই যে লাল বাল পাল, তো এখানটায় খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা দেখতে হবে তোমাদেরকে অবশ্যই, যে কারা কারা ছিলেন। বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, এই তিনজনকে এক করতে কিন্তু লাল বাল পাল বলা হয়। প্রশ্নটা কিন্তু আসে অনেক সময় 2 নম্বরে। তো এদের চরমপন্থীর উদ্ভবের ঘটনাগুলো তোমরা আস্তে আস্তে দেবে। রাজনৈতিক ভিক্ষাবৃত্তি কেন বলা হচ্ছে, এখানে দেখো বন্দে মাতরম, এই পার্টগুলো যেটা দাগানো আছে, এগুলো একটু রিডিং করবে, নিজের মতন করে বুঝে বুঝে পড়বে এবং বানিয়ে বানিয়ে লিখবে। চলে আসো এখানকার, দেখো মহারাষ্ট্রের পুনা সার্বজনিক সভা, এখানে নরমপন্থী গোখলের সঙ্গে চরমপন্থী তিলকের দ্বন্দ্ব কেন বেঁধেছিল, এই ঘটনাগুলো অবশ্যই সুন্দর করে পড়বে তোমরা। 1904 খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়েছিল। হ্যাঁ, তারপরে এখানটা এই জায়গাগুলো দেখো ইম্পর্টেন্ট যে লাইনগুলো, মহারাষ্ট্রের তিলকের নীতিতে শিবাজী উৎসব চালু হয়। তাহলে কার উদ্যোগে শিবাজী উৎসব চালু হয়েছিল? তিলকের উদ্যোগে। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? মহারাষ্ট্র। তো এই পার্টগুলো অবশ্যই পড়তে হবে। সরলা দেবী ও প্রতাপাদিত্য উৎসব, এটা কিন্তু একটু পড়বে, এটা এই পার্টটা। হ্যাঁ, আর এখানে দেখো চরমপন্থীদের যে স্বরাজ ভাবনা, স্বরাজ, হ্যাঁ, তো স্বরাজ, তো এই যে পার্টটা তোমরা অবশ্যই রিডিং করবে, দেখবে যে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, তারা ভারতবর্ষ স্বাধীন করার জন্য তাদের আত্মত্যাগ, তাদের বলিদানকে কি আমরা কখনো ভুলতে পারি? তো চলো তারপর দেখে নাও, এখানে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুনা শহরে 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন হওয়ার কথা ছিল। তো এখানে ঘটনাটা পড়বে, তোমরা বুঝতে পারবে। এই পার্টগুলো যেগুলো নরমপন্থীদের যে পার্টগুলো রয়েছে, এই পার্টটা এখন কিন্তু শেষ হয়নি। এখানে কিন্তু তোমরা দেখতে চরমপন্থীদের পার্টটা আর কি দেখবি, নরমপন্থীর পার্টগুলো আস্তে 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 পড়বে। ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু এখানে দাগানো আছে, এই দাগানো জায়গাগুলোকে একটু লক্ষ্য রাখবে, তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে পার্টগুলো। এই পার্টগুলো চাইলে একটু দেখতে পারো, তোমরা রিডিং করতে পারো। এখানে চলো বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এই যে পয়েন্টগুলো দিয়ে দিবে, তোমরা আস্তে আস্তে পড়বে, বুঝে বুঝে পড়বে, বানিয়ে বানিয়ে লিখবে। তো এই পার্টগুলো পড়বে ভালো করে। দেখো 1874 খ্রিস্টাব্দে আসামকে স্বতন্ত্র অঞ্চল হিসেবে বাংলা থেকে আলাদা করে দেওয়া হচ্ছে। এই পার্টগুলো তোমরা অবশ্যই কিন্তু পড়বে, বাংলা বিভাজন কিভাবে হলো। হ্যাঁ, তো এই পার্টগুলো তোমরা রিডিং করবে, প্রত্যেকটা পয়েন্টগুলো কিন্তু আস্তে আস্তে দিবে। দেখো দাগিয়ে দিয়েছি এখানটায়। দেখো স্বদেশী আন্দোলনের গুরুত্ব কি ছিল বলো তো? স্বদেশী আন্দোলনের গুরুত্ব এখানটা লিখে দিচ্ছি কয়েকটি পয়েন্ট: জাতীয় জাগরণ, স্বদেশী শিল্প, জাতীয় শিক্ষা, ঐক্যবদ্ধতা, মহিলা জাগরণ। এই পার্টগুলো তোমাদের অবশ্যই কিন্তু পড়তে হবে, ভালো করে পড়বে, রিডিং করবে এই পার্টগুলো। এটা জাস্ট একটু দেখবে, চোখ বুলাবে, এটা তো গুরুত্বপূর্ণ না, এটা জাস্ট দেখবে তোমরা অবশ্যই। এই যে পার্টগুলো যে রয়েছে না, দেখবে এগুলা অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারবে এখানে। হ্যাঁ, এই যে ভারত মাতা চিত্র, এটা ভালো করে দেখবে এই জায়গাগুলো। চলে আসো স্বদেশী শিল্প। স্বদেশী শিল্প কি ছিল না? আসলে 1906 খ্রিস্টাব্দে চালু হয় বঙ্গলক্ষ্মী কটন মিলস, চীনা মাটির পাত্র, সাবান, দেশলাই প্রভৃতি দেশীয় কলকারখানা তৈরি হয়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড তারপরে ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্সের ব্যতিক্রম, এই জিনিসগুলো পড়বে অবশ্যই। ঘটনাগুলো মানে এরা বিদেশি দ্রব্যকে বয়কট করার চেষ্টা করতেছে, আস্তে আস্তে স্বদেশী শিল্প ব্যবহারের কথা বলতেছে। এই ঘটনাগুলো এখানে দেখবে অবশ্যই, ভালো করে দেখবে, তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। ভারতের ভিতরে জাতীয়তাবোধ কিন্তু বিকশিত হতে শুরু করছিল আস্তে আস্তে, বুঝতে পেরেছো? এই পার্টটা হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ, এই পার্টটা দেখবে আস্তে আস্তে। এই পার্টগুলো রয়েছে, যে জাতীয় শিক্ষাটা তোমরা যদি পারো একটু দেখবে, জাতীয় শিক্ষাটা। তো এই পার্টগুলো রয়েছে এখানে, জাস্ট রিডিং করবে, এটা জাস্ট দেখবে একটুখানি, গুরুত্বপূর্ণ রয়েছে জাতীয় শিক্ষা। এরপরে দেখো বিপ্লবী আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। বিপ্লববাদের আন্দোলন যেটা আস্তে আস্তে চলে আসছে এখানটা, দেখো বিপ্লববাদের আন্দোলন তোমাদের কিন্তু দেখতে লাগবে আস্তে আস্তে। বিপ্লববাদের আন্দোলন কি কি ছিল, এখানটায় কিছু কিছু ইম্পর্টেন্ট লাইনগুলো দেওয়া আছে, দেখে নাও। 1902 খ্রিস্টাব্দে কলকাতায় 3টি ও মেদিনীপুরে একটি দল তৈরি করা হচ্ছে। সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত নাম কি? অনুশীলন সমিতি। তাই তো সতীশচন্দ্র বসু কি প্রতিষ্ঠা করেছিলেন? অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে দেখো 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় থেকেই বাংলায় একটা নতুন নতুন সমিতি প্রতিষ্ঠা হতে থাকে। 1906 খ্রিস্টাব্দে পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি তৈরি হচ্ছে। যুগান্তর পত্রিকা হয়ে ওঠে বাংলার বিপ্লবী আন্দোলনের মুখপাত্র। তো এই পাঠগুলো অবশ্যই তোমাদের দেখা উচিত। তারপরে 113 নম্বর বিষয়ে চলে আসো এবং সর্বশেষ পৃষ্ঠা এটাই। এরপরে শুধু প্রশ্ন আনসার আছে যে 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলায় প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারার একটা উদ্যোগ নিচ্ছে। এখানে তোমার কি ঘটনাগুলো হলো, ঘটনাগুলো দেওয়া আছে যে কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করে তারা কি করলো না করলো, ব্যর্থ হলো। তো এই জায়গাটায় তারপর তাদের আস্তে আস্তে ক্ষুদিরামের ফাঁসি হয়ে যাচ্ছে, গান করছে একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি। এখানে দেখে নাও
এই পার্টগুলো মল্লেমিন্টো সংস্কার খুব ইম্পর্টেন্ট। 1909 খ্রিস্টাব্দে হয়েছিল, হ্যাঁ। 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল এবং 1911 খ্রিস্টাব্দে রোধ হয়েছিল, মাথা রাখবে, হ্যাঁ। তো এই পার্টগুলো দেখবে। মল্লেমিন্টো সংস্কার আইনে কি বলা হলো না বলা হলো, যে বাংলায় যতীন্দ্র মোহন মুখোপাধ্যায়কে বাঘা যতীন বলা হতো, হ্যাঁ। তো এই পার্টটা দেখবে, খুব ভালো করে পড়বে এই পার্টগুলো এবং বোঝার চেষ্টা করবে। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের কিন্তু টপিক ধরে ধরে বুঝিয়ে দেবো। কারণ দেখো ভিডিও এমনি বড় হয়ে যাচ্ছে আর তোমাদের বোঝার ইচ্ছাটাও আস্তে আস্তে কমে যাবে, যেহেতু ভিডিও বড় হয়ে যাবে। জাস্ট আমি ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দিলাম, কোট করে দিলাম। যাদের যাদের জানার ইচ্ছা থাকবে, বোঝার ইচ্ছা থাকবে, তারা কমেন্ট করে বলবে, আমি অবশ্যই টপিক ধরে ধরে সুন্দর করে বুঝিয়ে দেবো। কারণ একটা ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস কভার করা খুব মুশকিল। এবার চলে আসে অনুশীলনী প্রশ্নে। প্রথমে 1 নম্বরে এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে, এই 1 নম্বরের প্রশ্নগুলো পড়বে। 2 নম্বরের ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আর এখানটায় দেখে না, এই পার্টটা দেখবে যে বড় প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকার সমালোচনামূলক আলোচনা করো, হ্যাঁ। এই যে চরমপন্থী আন্দোলনের মূল বক্তব্য কী ছিল, এই পার্টগুলো অবশ্যই দেখবে। পরবর্তীতে তোমাদের পরীক্ষার প্রাক মুহূর্তে আমার মনে হলে আমি অবশ্যই সহায়িকা বই থেকে ইম্পর্টেন্ট ছোট প্রশ্নগুলো এবং বড় প্রশ্নগুলো দাগিয়ে দেবো। তার আগে টেক্সট বুকটাকে তোমরা রিডিং করে নাও, বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো এবং ভালো করে বোঝো জিনিসগুলো, কনসেপ্টগুলো বোঝো, তাহলে দেখবে বড় প্রশ্ন করতে তোমাদের সুবিধা হবে এবং তোমরা কিন্তু বানিয়ে বানিয়ে লিখে আসতে পারবে। প্রশ্নগুলো কি কি হতে পারে গুরুত্বপূর্ণ তা বলে দিলাম, কোড করে দিলাম ইম্পর্টেন্ট জায়গাগুলো। তোমরা টেক্সট বুকটা পড়ে নাও, বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে, আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে। আর পরীক্ষার প্রাক মুহূর্তে আমি সময় পেলে অবশ্যই তোমাদের কিন্তু ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নের সাজেশন দাগিয়ে দেবো সহায়িকা বই থেকে। তো এই ছিল তোমাদের মূল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।